নমস্কার। অতীত, বর্তমান, ভবিষ্যতের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইতিহাসে অনেক একনায়ক এসেছে, হিটলার, স্তালিন, মাও। কিন্তু একজন শাসক ছিলেন যিনি বন্দুকের চেয়েও বেশি ভয় পেতেন চশমা পরা মানুষকে। তিনি বিশ্বাস করতেন জ্ঞানী শত্রু, শহরই পাপ, আর মানুষকে শুদ্ধ করতে হলে আগে ভাঙতে হবে সমাজ। এই মানুষটির নাম পল পট। পল পট, যার আসল নাম ছিল সল্ট সার, জন্ম নেন 1925 সালে তৎকালীন ফরাসি উপনিবেশ কম্বোডিয়ার এক প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে। তার পরিবার খুব দরিদ্র ছিল না, আবার অভিজাত ছিল না। এই মাঝামাঝি অবস্থান তার মানসিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শৈশবে সলসার বা পল পট ছিলেন অন্য শিশুদের থেকে অনেকটাই আলাদা। তিনি ঝগড়াটে ছিলেন না, খুব বেশি কথাও বলতেন না, বরং ঘন্টার পর ঘন্টা একা বসে বই পড়া, চারপাশ পর্যবেক্ষণ করা, এটাই ছিল তার অভ্যাস। এই নীরবতা অনেকেই ভুল বুঝেছিল, কিন্তু আসলে এই নীরবতার ভেতরেই তৈরি হচ্ছিল এক গভীর ক্ষোভ ও উচ্চাকাঙ্ক্ষা। গ্রামে বড় হওয়ার কারণে সলসার খুব কাছ থেকে দেখেছিলেন কৃষকের দারিদ্রতা, তাদের কঠোর পরিশ্রম এবং শহুরে প্রশাসনের অবহেলা। এতে তার মনে ধীরে ধীরে জন্ম নেয় একটি ধারণা: যারা শহরে থাকে তারা কিছু না করে সুবিধা পায়, আর যারা গ্রামে কাজ করে তারা শোষিত হয়। আর এই চিন্তাই পরবর্তীকালে তার গ্রামভিত্তিক উগ্র আদর্শের বীজ হয়ে ওঠে। শিক্ষক হিসাবে জীবন, ক্ষমতা নিয়ন্ত্রণের প্রথম স্বাদ। ফ্রান্স যাওয়ার আগে সলসার কিছুদিন শিক্ষকতা করেন। এখানেই তার চরিত্রের এক গুরুত্বপূর্ণ দিক প্রকাশ পায়। তিনি শিশুদের শেখাতেন ভালোবাসতেন, কিন্তু তার চেয়েও বেশি ভালোবাসতেন নিয়ন্ত্রণ করতে। শিক্ষক হিসাবে তিনি ছিলেন শৃঙ্খলাপরায়ণ, প্রশ্ন অপছন্দকারী, কিন্তু নির্দেশ মানা না হলে অত্যন্ত কঠোর। এটি ছিল ক্ষমতার প্রতি তার প্রথম আসক্তি, যেখানে কে প্রশ্ন করে না, শুধু শোনে। উচ্চশিক্ষার জন্য তিনি যান প্যারিসে। সেই সময় ইউরোপে বামপন্থী চিন্তাধারা ছিল অত্যন্ত প্রভাবশালী। প্যারিসে তিনি প্রথমবারের মতন মার্ক্সবাদ, লেনিনের বিপ্লবী তত্ত্ব, রুশ বিপ্লবের ইতিহাস, এসবের সঙ্গে গভীরভাবে পরিচিত হন। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সলসার বা পলপট কখনোই ভালো ছাত্র ছিলেন না। তিনি পড়াশোনায় বারবার ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতা তার মনে জন্ম দেয় হীনমন্যতা আর ক্ষোভের, এবং আমি আলাদা এটা প্রমাণ করার তীব্র আকাঙ্ক্ষার। এই শিক্ষা তৈরি করলো আদর্শের সরলীকরণ। মার্কস ও লেনিন পড়ে সলসার বুঝলেন বিপ্লব মানে জোর করে ক্ষমতা চাপিয়ে দেওয়া। এই শিক্ষা তৈরি করলো আদর্শের সরলীকরণ, অর্থাৎ বিপ্লবের যে আসল চিন্তা সেটাকে সে পুরোপুরি ভুলে গেল। তিনি জটিল দর্শনকে ভেঙে ফেললেন এক লাইনে: যা আলাদা তাই শত্রু। এই ভুল ব্যাখ্যাই তাকে ধীরে ধীরে ঠেলে দেয় এক মানবতাবিহীন আদর্শে। নীরব মানুষটির ভেতরে জন্ম নিল ভবিষ্যৎ এক নায়ক। ফ্রান্সে বসে সলসার বুঝতে শুরু করেন, বক্তৃতা দিয়ে নয়, তর্ক দিয়ে নয়, ভয় দিয়ে মানুষ শাসন করা যায়। তিনি বিপ্লবকে ভালোবাসেননি, তিনি ভালোবেসেছিলেন বিপ্লবের পর যে ক্ষমতা আসে সেটাকে। যে মানুষটি একদিন শিশুদের অঙ্ক শেখাতো, সেই একদিন সিদ্ধান্ত নেয় কোন শিশু বাঁচবে আর কোন শিশু মরবে। শুরু হলো তার রাজনৈতিক ক্যারিয়ার, আর শুরু হলো আদর্শ থেকে উগ্রবাদের যাত্রা। ফ্রান্স থেকে ফেরার পর একজন একনায়ক বিপ্লবীর জন্ম হলো। প্যারিস থেকে কম্বোডিয়ায় ফিরে এসে পলপট আর সাধারণ মানুষ ছিলেন না। তিনি নিজেকে ভাবতে শুরু করলেন, আমি যা জানি সেটাই সত্য, আর সেটা বাকিরা জানে না। এই মানসিকতা ছিল অত্যন্ত বিপজ্জনক। তিনি যোগ দেন কমিউনিস্ট পার্টি অফ কম্পুচিয়া অর্থাৎ সিপিকেতে। কিন্তু শুরু থেকে তিনি ছিলেন গোপনীয়তা প্রবণ, সন্দেহপ্রবণ এবং সহকর্মীদের ওপর অবিশ্বাসী। তিনি বিশ্বাস করতেন পার্টির ভেতরেই শত্রু লুকিয়ে আছে। তার মধ্যে এক ভ্রান্ত আদর্শ জন্ম নিল, আর সেটা হলো গ্রামই আসল কম্বোডিয়া। পলপটের রাজনৈতিক চিন্তার কেন্দ্রে ছিল একটাই ধারণা: শহর মানুষকে দুর্নীতিগ্রস্ত করে তোলে, আর গ্রাম মানুষকে শুদ্ধ রাখে। এই ধারণা নতুন ছিল না, কিন্তু পলপট এটাকে নিয়ে একটি চরম সীমায় চলে যায়। তার মতে শহরে শিক্ষিত মানুষ হলো শোষক, বুদ্ধিজীবী মানে বিপ্লবের শত্রু, আর প্রশাসন মানে পচনশীল কাঠামো, অর্থাৎ সমাজের মস্তিষ্কটাই তার চোখে ছিল শত্রু। এই উগ্র চিন্তা থেকেই জন্ম নেয় খেমের রুজ।
খেমের রুশ ছিল একটি বৈপ্লবিক চিন্তা। শুরুতে এটি ছিল ছোট গেরিলা গোষ্ঠী, সীমান্ত ও জঙ্গলে সক্রিয়, গ্রামীণ দরিদ্রদের ব্যবহার করে গড়ে ওঠা একটি বাহিনী। পরপর বুঝে গিয়েছিল তর্ক দিয়ে নয়, বন্দুক দিয়ে রাষ্ট্র বানাতে হবে। খেমের রুশ আদর্শ ছড়াতো না, তারা ভয় ছড়াতে লাগলো। এরপর ভিয়েতনাম যুদ্ধ এনে দেয় এক বিশৃঙ্খলার সুযোগ। 1960-70-এর দশকে ভিয়েতনাম যুদ্ধ পুরো অঞ্চলে ধ্বংস নামিয়ে আনে। আমেরিকার বোমাবর্ষণে গ্রাম ধ্বংস হয়, কৃষক উদ্বাস্তু হয়, সরকারের ওপর মানুষের আস্থা ভেঙে পড়ে। এই পরিস্থিতিতে পলপট খুব সুচারুভাবে পরিস্থিতিটাকে ব্যবহার করে। তিনি বলেন, এই ধ্বংসের জন্য দায়ী শহর আর বিদেশি শক্তি। ক্ষুধার্ত এবং ক্ষুব্ধ মানুষ খেমের রুশকে দেখতে শুরু করে উদ্ধারক হিসাবে। 1975 সালে খেমের রুশ রাজধানী পনম পেন দখল করে নেয়। অনেকে ভেবেছিল যুদ্ধ শেষ, এবার শান্তি আসবে, কিন্তু শান্তির বদলে এলো নীরব আতঙ্ক। ক্ষমতা দখলের সঙ্গে সঙ্গেই পলপট যা করলেন তা ছিল ভয়ানক। শহর খালি করার আদেশ দেওয়া, রোগী, বৃদ্ধ, শিশুদের জোরপূর্বক গ্রামে পাঠানো, হাসপাতাল, স্কুল, আদালত বন্ধ করে দেওয়া হলো। এগুলো কোনো যুদ্ধকালীন সিদ্ধান্ত ছিল না, এগুলো ছিল পরিকল্পিত সামাজিক ধ্বংস। কেন ইতিহাসে আগে কেউ করেনি? অনেক একনায়ক এসেছে, কেউ পুরো দেশকে একদিনে গ্রাম বানায়নি, কেউ শিক্ষাকে শত্রু ঘোষণা করেনি, কেউ নিজের জনগণকেই প্রধান শত্রু বানায়নি, কিন্তু পলপট করেছিলেন। তিনি রাষ্ট্র দখল করেননি, তিনি সমাজ মুছে ফেলতে চেয়েছিলেন। বিপ্লবের নামে ক্ষমতা নেওয়া অনেকেই করে, কিন্তু পলপট ক্ষমতা নিয়েছিলেন মানুষ বদলাতে নয়, মানুষ ভাঙতে। একনায়ক পলপটের ক্ষমতায় দেশটা হয়ে গেল কারাগার। ক্ষমতায় এসেই পলপট ঘোষণা করেন, আজ থেকে বছর শূন্য, মানে ইতিহাস মুছে ফেলা হবে। তার শাসনের ভয়াবহ সিদ্ধান্তগুলো হলো শহর খালি করে সবাইকে গ্রামে পাঠানো, টাকা, বাজার, শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ, ডাক্তার, শিক্ষক, সাংবাদিকদের হত্যা করা নির্বিচারে, বিদেশি ভাষা জানা মানে মৃত্যুদণ্ড, চশমা পড়া মানে সে বুদ্ধিজীবী, আর তার মানেই তাকে হত্যা করো। একটা দেশকে তিনি বানিয়েছিলেন একটি বিশাল শ্রমশিবিরে। 1975 থেকে 1979 সাল, 4 বছর ধরে এক জাতির ধ্বংসলীলা চলল। পলপটের শাসনকাল ছিল মাত্র 4 বছর, কিন্তু এই 4 বছরেই কম্বোডিয়া এমন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে যায় যা শতাব্দীর পর শতাব্দীতেও ভুলে যাওয়া অসম্ভব। এই সময় প্রায় 20 লক্ষ মানুষ নিহত হয়, যা তখনকার কম্বোডিয়ার মোট জনসংখ্যার প্রায় 1/4। এটি কোনো যুদ্ধজনিত মৃত্যু ছিল না, এটি ছিল রাষ্ট্র পরিচালিত পরিকল্পিত গণহত্যা। শত্রুর নতুন সংজ্ঞা তৈরি হলো, সবাই সন্দেহভাজন। পলপটের শাসনের শত্রু বলতে আর বিদেশি বা বিরোধী বোঝানো হতো না। শত্রু মানে ছিল যে পড়তে পারে, যে লিখতে পারে, যে প্রশ্ন করে, যে আলাদাভাবে চিন্তা করে, এমনকি চশমা পরা মানুষও ছিল শত্রু। নরম হাতে কাজ না করা, বিদেশি শব্দ জানা, এ সবই ছিল মৃত্যুদণ্ডের যথেষ্ট কারণ। একজন কৃষকও যদি বেশি বুদ্ধিমান মনে হতো, তাকেও হত্যা করা হতো। দেশ জুড়ে তৈরি করা হয় কিলিং ফিল্ডস, খোলা মাঠ, জঙ্গল, পরিত্যক্ত জমি, যেখানে মানুষকে নিয়ে গিয়ে হত্যা করা হতো। বুলেট নষ্ট করা যাবে না, এই যুক্তিতেই অনেক সময় লাঠি, কোদাল, গাছের ডাল দিয়ে মানুষ হত্যা করা হতো। কারণ পলপটের কাছে মানুষের জীবন ছিল অর্থনীতির হিসাব। এর মধ্যে শিশু হত্যা ছিল সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত, আর সবচেয়ে ভয়াবহ অধ্যায়ও ছিল এটি। পলপটের যুক্তি ছিল, শিশুদের বাঁচিয়ে রাখলে ওরা বড় হয়ে প্রতিশোধ নেবে। এই ভয় শিশুদের মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়া হতো, গাছের সঙ্গে আছড়ে মারা হতো, অথবা বাবা মায়ের সামনেই হত্যা করা হতো। এটা ছিল শুধু নিষ্ঠুরতা নয়, এটা ছিল ভবিষ্যৎ ধ্বংসের পরিকল্পনা। তৈরি হলো এক ভয়ের রাষ্ট্র, যেখানে কথা বলাও অপরাধ। খেমের রুজের শাসনে কান্না করা বিপজ্জনক, প্রশ্ন করা অপরাধ, রাতে নাম ধরে ডাক এলে ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। মানুষ বিশ্বাস করত চুপ থাকাই বাঁচার একমাত্র উপায়, কিন্তু নীরবতাও কাউকে বাঁচাতে পারেনি। আদর্শ কিভাবে মানবতাকে মেরে ফেললো, পলপট হচ্ছে গিয়ে তার একমাত্র উদাহরণ। পলপট বিশ্বাস করতে নতুন সমাজ গড়তে হলে পুরনো মানুষদের মুছে ফেলতে হবে। আর এই দর্শনে মানুষ আর মানুষ ছিল না, তারা ছিল পরিসংখ্যান।
তিনি হত্যা করতেন ঘৃণার নয়, তিনি হত্যা করতেন ঠান্ডা যুক্তিতে। এটাই তাকে আরও ভয়ঙ্কর করে তোলে। কেন এই গণহত্যা আলাদা? ইতিহাসে অনেক গণহত্যা হয়েছে, কিন্তু পল পটের শাসন আলাদা হওয়ার কারণ এটি কোনো যুদ্ধের ফল নয়, এটি জাতিগত শুদ্ধিকরণের নামেও নয়, এটি ছিল নিজের জনগণের বিরুদ্ধে আদর্শিক যুদ্ধ। রাষ্ট্র নিজেই জনগণকে শত্রু বানিয়েছিল। পলপট বন্দুক দিয়ে মানুষ মারেনি, সে আদর্শ দিয়ে মানুষ মেরেছিল। আর যখন আদর্শ মানবতাকে অস্বীকার করে তখন জন্ম নেয় গণহত্যা। 1979 সালের এক যুদ্ধ যা প্রশ্ন তৈরি করল, এটা মুক্তি না দখল। এই সালের শুরুতেই ভিয়েতনামি সেনাবাহিনী কম্বোডিয়ায় প্রবেশ করে। সরকারি ভাষায় এটাকে বলা হয় আক্রমণ, কিন্তু বাস্তবে কম্বোডিয়ার সাধারণ মানুষের কাছে এটা ছিল নরক থেকে মুক্তি। খেমের রুজের নিষ্ঠুর শাসনের ক্লান্ত দেশ ভিয়েতনামি সেনাদের প্রতিরোধ করতে পারেনি। কয়েক সপ্তাহের মধ্যেই পনম পেনের পতন ঘটে। পলপটের তথাকথিত শুদ্ধ সমাজ এক মুহূর্তে ভেঙে পড়ে। শুরু হলো পলপটের পলায়ন আর কাপুরুষতার শুরু। কিন্তু এখানেই গল্প শেষ হয়নি। যখন তার শাসনের অবসান ঘটছে, পলপট তখন জনগণের সামনে দাঁড়াননি, কোনো দায় স্বীকার করেননি, আত্মসমালোচনা তো দূরের কথা, তিনি পালিয়ে যান থাই সীমান্ত সংলগ্ন গভীর জঙ্গলে। একজন বিপ্লবী যিনি বলতেন আমি জনগণের জন্য সব করেছি, তিনি শেষ মুহূর্তে জনগণকেই ফেলে পালালেন। তাহলে কেন তিনি গ্রেপ্তার হলেন না? শুরু হলো এক আন্তর্জাতিক রাজনীতির কালো অধ্যায়। এখানেই ইতিহাসের সবচেয়ে বড় অস্বস্তিকর প্রশ্নটি উঠে আসে, এত বড় গণহত্যার পরেও পলপট কেন শাস্তি পেলেন না? উত্তরটা আছে ঠান্ডা যুদ্ধের রাজনীতি বা কোল্ড ওয়ারের রাজনীতিতে। ভিয়েতনাম ছিল সোভিয়েতপন্থী, আর সেই কারণে যুক্তরাষ্ট্র, চীন এবং কিছু পশ্চিমা শক্তি ভিয়েতনাম সমর্থিত নতুন সরকারকে স্বীকৃতি দিতে চায়নি। সেই সময় চীন ব্যক্তিগত স্বার্থের জন্য যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোর সঙ্গে নিজের একটা বোঝাপড়ার মধ্যে ছিল। এর ফলাফল ছিল আন্তর্জাতিক মঞ্চে বহু বছর ধরে খেমের রুজি কম্বোডিয়ার বৈধ প্রতিনিধি হিসাবে রয়ে যায়। অর্থাৎ যারা গণহত্যা চালিয়েছিল তারা কাগজে কলমে তখনও সরকার। ন্যায় বিচার এখানে পরাজিত হয় রাজনৈতিক স্বার্থের কাছে। জঙ্গলের জীবন ক্ষমতাচ্যুত কিন্তু অনুতপ্ত নয়। জঙ্গলে লুকিয়ে থেকেও পলপট কিন্তু নিজেকে অপরাধী ভাবেননি। গণহত্যা অস্বীকার করেছেন, বলতেন সবই ছিল বিপ্লবের প্রয়োজন। তিনি নিজের ঘনিষ্ঠদের মধ্যেও নির্মম ছিলেন। 1997 সালে খেমের রুজের ভেতরেই বিদ্রোহ হয়, নিজের লোকেরাই তাকে গৃহবন্দী করে, কিন্তু তখনও কোনো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তার কাছে পৌঁছতে পারেনি। 1998 সালে কম্বোডিয়ার এক জঙ্গলে পলপটের মৃত্যু হয়। প্রশ্ন ওঠে কিভাবে? হৃদরোগে? আত্মহত্যা? আজও পুরোপুরি পরিষ্কার নয়, কিন্তু নিশ্চিত একটাই, তিনি বিচার এড়িয়ে গেছেন। কোনো আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়নি, কোনো ভুক্তভোগীর চোখে চোখ রেখে জবাব দিতে হয়নি পলপটকে। কোনো বিচার নয়, কোনো ক্ষমা নয়। কেন? এটা ইতিহাসের ব্যর্থতা। পলপটের মৃত্যু ছিল ন্যায় বিচারের পরাজয়, আন্তর্জাতিক ব্যবস্থার ব্যর্থতা এবং ভুক্তভোগীদের জন্য এক চিরন্তন ক্ষত। কারণ ন্যায় বিচার না হলে ইতিহাস শুধু তথ্যই হয়ে থাকে, শিক্ষা হয়ে ওঠে না। পলপট মরেছে জঙ্গলে, কিন্তু তার অপরাধ আজও দাঁড়িয়ে আছে মানবতার কাঠগড়ায়। বিচার সে পায়নি, কিন্তু ইতিহাস তাকে ক্ষমা করেনি। পলপট প্রমাণ করে আদর্শ যখন মানবতা ছাড়িয়ে যায় তখন তা হয়ে ওঠে গণহত্যার অস্ত্র। তিনি বন্দুক দিয়ে নয়, চিন্তা দিয়ে মানুষ মেরেছিলেন। একজন শিক্ষক কিভাবে ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর একনায়ক হয়ে উঠতে পারে, পলপট তার জ্বলন্ত উদাহরণ। ক্ষমতা যখন প্রশ্নহীন হয় আর আদর্শ যখন অন্ধ হয়, তখন জন্ম নেয় পলপটের মতন এক শাসক। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। নমস্কার।